ইরানের সারসংক্ষেপ যে ৩টা প্রস্তাব, সেই ৩টা প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে নাকচ করে দিয়েছেন। দ্বিতীয় একটা ধাক্কা আসবে এবং সেই ধাক্কাটা আসার নানা ধরনের আলামত এবং নানা ধরনের উপসর্গ যদি বলি, সেগুলো আমরা লক্ষ্য করে দেখছি। সমীকরণ একটা চলছে গালফ দেশের ভেতরে, সেটা কিন্তু ইরান ভীতিকে কেন্দ্র করে। এই সমস্ত গালফ দেশগুলো দেখছে কিন্তু যে আমেরিকা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। পৃথিবীর যে সমস্ত জায়গা তেল সম্পদে বিখ্যাত এবং প্রসিদ্ধ, সেই জায়গাগুলোতে কিন্তু সে আক্রমণ করছে। চর্চা ডিকোডে স্বাগত। আপনারা জানেন যে ইরান যুদ্ধে একটা সাময়িক বিরতি চলছে এবং ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি আনলিমিটেড বা একটা অনির্দিষ্টকালীন সময় এই যুদ্ধবিরতি তিনি চালাবেন। অর্থাৎ তিনি সময়টাকে নির্দিষ্ট করেননি, এর অর্থই হচ্ছে যে কোনো সময় তিনি এটা ভঙ্গ করতে পারবেন একতরফাভাবে। এইরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্বের আরও নানা দিকে নানা ধরনের তৎপরতা চলছে যাতে যুদ্ধকে এড়ানো যায়। আমরা সব বিষয় নিয়ে কথা বলবো। সিডনি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক বদরুল আলম খান। অধ্যাপক খান, আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে নেওয়ার জন্য, এবং আপনাদের দর্শক এবং শ্রোতাদের আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো আমরা যেটা দেখছিলাম যে ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ বলেছেন যে তিনি ইরানের 14 দফা একটা প্রস্তাব তিনি পেয়েছেন, তবে এটা তার কাছে কোনো অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য হবে বলে তিনি মনে করছেন না। দেখার আগেই মনে হয় তিনি মন্তব্য করে ফেলেছেন যে এটা মন্তব্য করার মতো। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তারা যে কোনো হামলার মোকাবিলায় বা নতুন যুদ্ধে তারাও প্রস্তুত হয়ে আছে। তো সব কিছু মিলিয়ে কি মনে হচ্ছে আবার একটা নতুন যুদ্ধ, মানে আবার এই যুদ্ধ কি আবার শুরু হতে চলেছে? হ্যাঁ, প্রশ্নটা আসলে প্রাসঙ্গিক এই কারণে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই যুদ্ধবিরতিটা মানে শুরু করেছে, এবং ইরানের যে 3টা প্রস্তাব, মানে ইরানের সারসংক্ষেপ যে 3টা প্রস্তাব, সেই 3টা প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে নাকচ করে দিয়েছেন। সুতরাং নাকচ করার অর্থই হচ্ছে যে আলাপ আলোচনার কোনো ভিত্তি নেই, এবং আলাপ আলোচনা আগামী কোনো সময় হবে কিনা সে সম্পর্কেও কোনো দিনক্ষণের ব্যাপার কেউ ঠিক করেনি। না ইরান, না আমেরিকা, আর ইসরায়েলের প্রশ্ন তো আসেই না। একটা দিক লক্ষ্য করা দরকার আমাদের, সেটা হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে আমেরিকা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, বিশেষ করে ইসরায়েলের পক্ষ নিয়ে, সেই উদ্দেশ্যের কোনো একটি পর্যন্ত পূর্ণ হতে হয়নি। প্রথমে কিন্তু আমেরিকা শুরু করেছিল তার নৌবহর এবং বিমান বাহিনী মোতায়েন করে ইরানকে ভীত সন্ত্রস্ত করে তোলা। তো ইরান সেই শক্তির দিকে তাকিয়ে ভীত হয়নি, বরঞ্চ তারা এটাকে অবজ্ঞা করে এবং আমেরিকাকে সাহস দেখিয়ে তাকে প্রতিহত করবে এই রকমের একটা ধারণা দেয়। সুতরাং এটা হচ্ছে প্রথম ধাপ ছিল। তারপরে যুদ্ধ যখন শুরু হলো, তখন কিন্তু দেখা গেল যে আমেরিকা চেয়েছিল 100 দিনের মধ্যেই এটাকে শেষ করা, 100 দিনের মধ্যে না, 100 ঘন্টার মধ্যে শেষ করা, এবং সেই রকমের একটা আভাস তারা কিন্তু দিয়েছিল শুধুমাত্র তার দেশের নাগরিকদের নয় বা নেতৃস্থানীয় ব্যক্তিদের নয়, এমনকি ইউরোপীয় যে সমস্ত নেতারা, বিশেষ করে ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের, এই 3 দেশের নেতাদেরকে তিনি বলেছিলেন যে 100 ঘন্টার ভেতরে সবকিছু সমাপ্ত হবে, ইরানে রেজিম চেঞ্জ হবে, ইরান আত্মসমর্পণ করবে, ইরানের পারমাণবিক যে পরীক্ষা নিরীক্ষা চলছে সেটাও বন্ধ হবে। সুতরাং আমরা ইরানে বিজয়ী হয়ে ইরানকে নতজানু করব এবং ইরান যুদ্ধে পরাজিত হবে, এই রকমের একটা ধারণা দিয়েছিল। কিন্তু দেখা গেল যে প্রথম দিন থেকেই কিন্তু কয়েক ঘন্টার ভেতরে ইরান যে উত্তর দিল এই আমেরিকা এবং ইসরায়েলের হামলা, সেটা কিন্তু একটা সাংঘাতিক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
আমি দৃঢ় বিশ্বাসী যে যদি ইরান তার অবস্থানটা তার দুর্বল এটা প্রমাণিত হতো যুদ্ধের 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টার ভেতরে বা একদিনের ভেতরে, তাহলে কিন্তু ইউরোপীয় এই প্রত্যেকটা দেশই, হয়তো 2-1টা দেশ বাদে, কিন্তু বাকি সব দেশই কিন্তু এই ঝাঁপিয়ে পড়তো শকুনের মতো এই ইরানের উপরে, তার সম্পদ কিভাবে লুটপাট করা যায় এবং তাকে আরো কিভাবে ধ্বংস করা যায়। সুতরাং এইরকম একটা পরিস্থিতির ভেতরে কিন্তু আমেরিকা পড়ে গেল। তার মানে আমেরিকা তার লক্ষ্য উদ্দেশ্য কোনোটাই বাস্তবায়ন করতে পারলো না। আমেরিকায় রেজিম চেঞ্জ হয়নি, আমেরিকার পারমাণবিক অস্ত্র পারমাণবিক যে গবেষণা সেখানেও কোনো ক্ষতি হয়নি তেমন। উপরে উপরে কিছু বমিং হয়েছে ওই এলাকাগুলোতে যেখানে পারমাণবিক গবেষণা চলছে। তারপরে আয়াতুল্লাহ খোমেনিকে মেরে ফেললো ঠিকই, এবং তার সাথে আরো বেশ কিছু সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে, কিন্তু তার কারণে কিন্তু ইরানের সামরিক বাহিনী কিন্তু যে দুর্বল হয়ে পড়লো সেটাও আমরা লক্ষ্য করলাম, পড়লো না, তাই না? সুতরাং এসব মিলিয়ে আমেরিকার যে সমস্ত উদ্দেশ্যগুলো ছিল সেই উদ্দেশ্যের কোনোটাই পূরণ হয়নি। সুতরাং উদ্দেশ্য যদি প্রথম ধাক্কায় পূরণ না হয়ে থাকে তাহলে তো আমরা ধরেই নেব যে আমরা দ্বিতীয় একটা ধাক্কা আসবে, এবং সেই ধাক্কাটা আসার নানা ধরনের আলামত এবং নানা ধরনের উপসর্গ যদি বলি সেগুলো আমরা লক্ষ্য করে দেখছি। একটাও এটা বলা দরকার যে এই যুদ্ধটা কিন্তু যতটুকু না আমেরিকার তার থেকে অনেক বেশি ইসরায়েলের, এবং ইসরায়েল কখনোই শান্তি চায় না, এমনকি যুদ্ধ বিরতিটা পর্যন্ত চায় না, শান্তি তো দূরের কথা। আপনি লক্ষ্য করে দেখেন যেদিন যুদ্ধবিরতি ঘোষণা করলো ডোনাল্ড ট্রাম্প, সেই দিনই কিন্তু একটা বিধ্বংসী আক্রমণ চালিয়ে লেবাননে প্রায় 350 মানুষকে হত্যা করলো এবং একটা বিশাল এলাকা ধ্বংসস্তূপে পরিণত করলো এই ইসরায়েল। সুতরাং ইসরায়েলের মানে মূল লক্ষ্যই হচ্ছে ইরানকে অস্থিতিশীল করা, তাকে ধ্বংস করা, সেখানে রেজিম চেঞ্জ করা, করে ইসরায়েলের আজ্ঞাবহ এবং আমেরিকার আজ্ঞাবহ একটা সরকার সেখানে প্রতিষ্ঠা করা। সুতরাং এসব দিক থেকে যদি আমি বিচার করি তাহলে অবশ্যই যেহেতু উদ্দেশ্য কোনো দেশেরই পূরণ হয়নি, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের, সেহেতু আমেরিকা এবং ইসরায়েল দ্বিতীয়বার একটা হামলা করবে এরকম একটা ধারণা আমরা যদি করি তাহলে আমরা ভুল করব না। দ্বিতীয় হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে চরিত্র, ক্যারেক্টার, বা তার যে ভাবভঙ্গি, সেটা হচ্ছে এই যে সে পরাজয় বরণ করতে চায় না, সে সবসময় দেখাতে যায় সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেই হচ্ছে বিজয়ী, সে যেখানেই হাত দেয় সেখানেই আমেরিকার বিজয় হয়, এবং সে এইভাবেই কিন্তু একটা ভাবমূর্তি আমেরিকায় তৈরি করেছে। এখন আমেরিকার মানুষও কিন্তু ওই রকম, তারা তারা সহ্য তারা হচ্ছে সবচেয়ে সৌর্য বীর্যপূর্ণ একটা জাতি, এবং তারা পরাজয় জানে না, এবং সেই কারণে তাদের নেতাদের থেকেও তারা আশা করে যেন পরাজিত না হয় আমেরিকা, এবং পরাজয়ের একটা ভগ্নাংশ যদি সেখানে থাকে তাহলেও কিন্তু তারা সেটাকে যেভাবেই হোক না কেন অন্যভাবে উপস্থাপন করে। সুতরাং এই ব্যক্তিত্বটা, বিশেষ করে ট্রাম্পের ব্যক্তিত্ব কেন্দ্রিক যে আলাপ আলোচনা বা যে ঝুঁকি আছে, সেই ঝুঁকিটা কিন্তু সাংঘাতিক রকমের। সুতরাং সেটাও একটা ফ্যাক্টর হিসেবে আমি মনে করি। গত 10 দিন ধরে কিন্তু আমেরিকা এই গালফ এলাকায় প্রচন্ডভাবে তার সৈন্য মোতায়েন করা শুরু করেছে, এবং যে সমস্ত বিমান এবং নৌ অ্যাসেট সেটা তারা সেখানে নিয়ে গেছে এবং এখনো পর্যন্ত নিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এয়ার ট্রাফিক বা নৌ বাহিনী কোথায় কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে বা তাদের মুভমেন্ট গুলো কি, সেটা দিয়েই কিন্তু এটা ধরা যায়। আর একটা জিনিস সেটা খুব ইন্টারেস্টিং এই কারণে যে ধরেন আমেরিকার শাসনতন্ত্রে একটা জিনিস আছে বা একটা ধারা আছে, সেই ধারাটা হচ্ছে এই যে কোনো প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি না নিয়ে 60 দিনের বেশি যুদ্ধ চালিয়ে যেতে পারে না। 60 দিন যেদিন পূর্ণ হবে সেই দিন আমেরিকার প্রেসিডেন্টকে কংগ্রেসে এসে
যুদ্ধের যৌক্তিকতা এবং যুদ্ধ চালিয়ে যাওয়া কেন, এই সমস্ত দিকগুলো ব্যাখ্যা করে কংগ্রেসের পারমিশন নিতে হবে। সুতরাং এই 60 দিন, ওই যে একটা অনির্দিষ্টকালীন যে যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, সেটাতে অনেকেই সন্দেহ করছে যে 60 দিন পূরণ হওয়ার পর আরো কিছুদিন, আমার মনে হয় 60 দিন তো পূরণ হয়েছে বোধহয় মে মাসের 1 তারিখে, তো এরপরে আরো কিছুদিন হয়তো সে অপেক্ষা করবে, করে তারপরে আক্রমণটা চালাবে। তাহলে তার ক্ষেত্রে আর এটা হবে তার নতুন করে আর এক যুদ্ধ শুরু। সুতরাং তাকে কংগ্রেসে যে এই পারমিশনটা নিতে হবে না, এই রকমের একটা কিন্তু অবস্থা আমি লক্ষ্য করছি। এবং আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালীন ওই যুদ্ধবিরতি করেছিলেন ঠিক এই কারণে তাকে যেন কংগ্রেসে যেতে না হয়। এবং কংগ্রেসে গেলে আমেরিকার যে জনমত, সেই জনমত তো যুদ্ধের বিরুদ্ধে, প্রায় 70 থেকে 75% মানুষ যুদ্ধের বিরুদ্ধে আছে। সুতরাং কংগ্রেসেও তার একটা প্রতিক্রিয়া দেখা দিতে পারত এবং তারা বলতে পারতো যে না, যুদ্ধ বন্ধ করো বা এরকমের একটা কিছু। আরেকটা দিক মনে রাখা দরকার, যুদ্ধ শুরু হবে কখন, এবং সেই যুদ্ধে যদি লক্ষ্য থাকে স্থল বাহিনীকে ব্যবহার করা, তাহলে কিন্তু আমাদের ধরে নিতে হবে যে সেন্টকমে একটা বড় পরিবর্তন আসবে। সেন্ট্রাল কমান্ড যেটা আছে, আমেরিকা যে যুদ্ধটা আমেরিকার পক্ষ হয়ে তারা চালাচ্ছে, সেখানে একটা বড় পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনটা হচ্ছে এই যে সেন্টকমে এখন যে কমান্ড সিস্টেম আছে, সেই কমান্ড সিস্টেমে দুটো কমান্ড আছে। অ্যাডমিরাল কুপার হচ্ছেন হেড, কিন্তু তার নিচে দুটো কমান্ড আছে, একটা হচ্ছে বিমান বাহিনীর কমান্ড এবং আরেকটা হচ্ছে নৌবাহিনীর কমান্ড। কিন্তু সেখানে এখনো পর্যন্ত কিন্তু স্থল বাহিনীর কোনো কমান্ড নেই। অর্থাৎ খার দ্বীপ অথবা খেসম দ্বীপ যদি দখল করে নিতে চায় আমেরিকা, তাহলে কিন্তু এই সেন্টকমে অবশ্যই স্থল বাহিনীর একটা কমান্ড স্ট্রাকচার তৈরি করতে হবে, গড়ে তুলতে হবে। সেটা এখনো পর্যন্ত হয়নি। সুতরাং এখন পর্যন্ত যদি কোনো আক্রমণ হয়, তাহলে কোনো দ্বীপ দখল বা ইরানের অভ্যন্তরে যে ওই যে ইউরেনিয়াম বিশুদ্ধীকরণ যে 430 কিলো আছে সেখানে, সেটা উদ্ধার করার কাজটা আমার মনে হয় না এখনই সম্ভব হবে। অথবা খার দ্বীপ বা আরো অন্যান্য দ্বীপ দখল করার যে যদি কোনো পরিকল্পনা থাকে, তাহলে এখন এই মুহূর্তে সেটা হচ্ছে না বলে আমি ধারণা করি। কিন্তু তার অর্থ এই নয় যে বিমান হামলা এবং নৌ হামলা, এই দুটো যে দুটো কমিটি বা কমান্ড, সেটা ব্যবহার করে ইরানের উপরে একটা বিধ্বংসী আক্রমণ আমেরিকা চালাবে না। এবং সেই আক্রমণটা এত বেশি বিধ্বংসী হবে যে তারপরেই 2 দিন পরেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করবে যে হ্যাঁ, আমরা যুদ্ধে জয়ী হয়েছি, ইরান একেবারে পর্যদস্ত হয়েছে, সুতরাং এখন আর যুদ্ধের কোনো প্রয়োজন নেই। এইরকমের একটা ফ্রেমওয়ার্ক বা একটা সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। সুতরাং সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে যুদ্ধের সম্ভাবনাটা, আরেকবার যুদ্ধের সম্ভাবনাটা আমি অনেক বেশি বলে মনে করি। কিন্তু এখানে একটা দিক লক্ষ্য করা দরকার যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ট্রাম্পের যে কথাবার্তা হয়েছে, সেখানে কিন্তু পুতিন ট্রাম্পকে বেশ হুঁশিয়ারি জানিয়েই বলেছে যে তুমি দ্বিতীয়বার আক্রমণ করলে ওই অঞ্চলে এবং তার প্রতিবেশীদের উপরে যে বিরূপ প্রতিক্রিয়া হবে, সেটা কিন্তু আমেরিকার জন্য খারাপ হবে, এইরকম বলে একটা। তার মানে ইরানের প্রতিবেশী দেশ তো রাশিয়া, সুতরাং রাশিয়াও সেই ক্ষেত্রে আরো জোরদার কোনো ভূমিকা নিবে কিনা বা এই যুদ্ধে অংশগ্রহণ করবে কিনা সে সম্পর্কে একটা হুঁশিয়ারি জানিয়ে দিয়েছে। সুতরাং সেই হুঁশিয়ারির কারণে ডোনাল্ড ট্রাম্প কি নিবৃত্ত হবেন, নাকি তিনি এটাকে উপেক্ষা করে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আবার পুনরায় ইরানকে আক্রমণ করবে, সেটা অবশ্য ভাবার ব্যাপার। তবে এই যে ইরান যুদ্ধের পরে প্রায় 2 মাসের বেশি সময় চলে গেছে, এই সময়টা যে গেল, এই সময়ের মধ্যে কিন্তু ইরান এবং আমেরিকা বা ইসরায়েলের মধ্যে যুদ্ধটা সীমাবদ্ধ নেই। যে গালফ
কোঅপারেশন কাউন্সিল যেটা জিসিসির সদস্য দেশ, প্রত্যেকটি দেশই কিন্তু কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আপনার ওপেক ছেড়ে চলে গেছে ইউনাইটেড আরব আমিরাটস বা সংযুক্ত আরব আমিরাত, তারা চলে গেছে। সৌদি আরব ভিন্নভাবে তার নিরাপত্তাকে ভিন্নভাবে ভাবছে। সে তুরস্ক এবং পাকিস্তানকে কেন্দ্র করে নতুন একটা পদ্ধতির কথা ভাবছে। ওমান অনেকটা নিরপেক্ষ ভূমিকা পালন করছে। তাহলে মানে উপসাগরীয়, যেটা পুরো উপসাগরীয় দেশগুলোতে আমেরিকা দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়ে যে অবস্থা তৈরি করেছিল, এই সমীকরণে কি কিছু কোনো পরিবর্তন আসছে? হ্যাঁ, পরিবর্তন আসছে এবং একটা নতুন সমীকরণ হতে যাচ্ছে এই জিসিসি দেশগুলোকে নিয়ে কেন্দ্র করে। এবং সেই সমীকরণের একটা দিক হচ্ছে যে সৌদি আরব এবং সংযুক্ত আরব এমিরাতের মধ্যে তাদের যে শত্রুভাবাপন্ন মন ছিল বা তাদের যে শত্রুতা ছিল, সেটা কিন্তু আরো তীক্ষ্ণ হচ্ছে, তীব্র হচ্ছে, এবং তার নানা আলামত আমরা লক্ষ্য করে দেখছি। যেমন আপনি বললেন যে সংযুক্ত আরব এমিরাত ইতিমধ্যে ওপেক যে সংগঠন আছে, তেল উৎপাদনকারী দেশ, এবং ওপেক প্লাসও আছে যেখানে রাশিয়াও অন্তর্ভুক্ত, সেই ওপেক এবং ওপেক প্লাস থেকে সংযুক্ত আরব এমিরাত তার সদস্য পদ প্রত্যাহার করেছে। আর একটা হচ্ছে যে ব্রিক্স থেকেও কিন্তু, যে ব্রিক্স নামে যে সংগঠনটা আছে, সেখানে ইউএই একজন সদস্য ছিল, কিন্তু সে ওই ব্রিক্স থেকেও তার পদত্যাগপত্র ঘোষণা করে তার সদস্য পদ প্রত্যাহার করেছে। এবং সেই সাথে ইসলামিক অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ যে আছে, সেখান থেকেও সে তার নাম প্রত্যাহার করার চিন্তা ভাবনা করছে বা ইতিমধ্যে হয়তো করেও ফেলেছে। এর অর্থটা কি? ইউএই এটা করতে গেল কেন? তার অনেকেই বলছে যে হ্যাঁ, এই সৌদি আরবের সাথে তার বিদ্বেষ এবং তার শত্রুভাবাপন্ন মনোভাব এটা আছে। দ্বিতীয় হচ্ছে যে তার তেল উৎপাদন যেভাবে ওপেক নিয়ন্ত্রণ করত, সেই নিয়ন্ত্রণটা সে চায় না। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইউএইর জন্যে, সেটা হচ্ছে সে সাংঘাতিক রকমের অর্থ, মানে অর্থনৈতিকভাবে সে সাংঘাতিকভাবে পর্যদস্ত হয়েছে এই যুদ্ধে। তার তেল উৎপাদন বা তেল রপ্তানি বন্ধ, তেল উৎপাদন এমন এক সীমানায় গেছে যখন আর তেল উৎপাদন করা সম্ভব না এবং সেই তেল সংরক্ষণ করা সম্ভব না। সুতরাং সে একটা মহা বিপদে আছে। ইউএই প্রতিশ্রুতিবদ্ধ ছিল পাকিস্তানকে $3.5 বিলিয়ন একটা সাহায্য লোন হিসেবে দিবে, সেটা সে নাকচ করে দিয়েছে, সে এখন দিচ্ছে না। এটা এমন হতে পারে যে অর্থনৈতিক সংকট একটা ব্যাপার হতে পারে। আরেকটা হচ্ছে যে পাকিস্তান যেভাবে ইরানের সাথে একটা নতুন সম্পর্ক গড়ার চেষ্টা করছে, সেটা দেখে ইউএই অনেকটা উদ্বিগ্ন। ইউএইর কিন্তু রেভিনিউ যেটা পায় সেটা কিন্তু সাংঘাতিকভাবে সেখানে ব্যাঘাত ঘটেছে। কিন্তু বিশেষ করে মানে ইউএইর একটা বড় অংশ, প্রায় 10 মিলিয়ন মানুষ হচ্ছে বাইরে থেকে এসে তারা কাজ করে। সুতরাং তার জনসংখ্যার বোধহয় 60% হচ্ছে বাইরের শ্রমিক। সুতরাং এই যুদ্ধ অবস্থায়, এই যে 39 দিন যে যুদ্ধ টিকেছিল বা চলছিল, সেই সময় কিন্তু ইউএইর অর্থনীতি সাংঘাতিকভাবে পর্যদস্ত হয়ে পড়ে, এবং সে কারণে সে এখন ওপেক থেকে বেরিয়ে এসে, সে যদি বেরিয়ে আসে, তাহলে সে ওপেক নির্ধারিত মূল্য ছাড়াই অনেক সস্তা দামে সে তেল বিক্রি করে এই অবস্থা থেকে সে উদ্ধার পেতে চায়। আর দ্বিতীয় হচ্ছে, কি পরিমাণে সে তেল উৎপাদন করবে তার উপরে কোনো বিধিনিষেধ ওপেক দিতে পারবে না। তার মানে সে ওপেকের এই বাধা বিঘ্ন বা ওপেকের এই যে একটা যে আইনগত একটা নিয়ম আছে, সেই নিয়ম থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে সে তার নিজের মতো করে তেল উৎপাদন করতে পারবে, নিজের মতো করে তেলের দাম নির্ধারিত করতে পারবে। সুতরাং এই স্বাধীনতা সে নিতে চায় তার অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা চিন্তা করে। এটা হচ্ছে একটা দিক গেল সৌদি আরবের সাথে ইউএইর যে দ্বন্দ্ব, এবং বিশেষ করে ইয়েমেনকে কেন্দ্র করে এবং সোমালিয়াকে কেন্দ্র করে। সেখানে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করেছে ইসরায়েলের প্ররোচনায়, এবং ইউএইও কিন্তু এখানে অত্যন্ত
শক্তভাবে যুক্ত আছে বা ঘনিষ্ঠভাবে যুক্ত আছে। আর একটা দিক লক্ষ্য করার ব্যাপার যে ইসরায়েলের সাথে ইউএইর যে ঘনিষ্ঠতা আগে ছিল সেটা আরো বেশি ঘনীভূত হয়েছে, কারণ এই যুদ্ধের সময় কিন্তু ইসরায়েল তার আয়রন ডোমের বেশ কিছু উপাদান ইউএই কে পাঠিয়েছিল এবং ইউএই সেটা সেট আপ করে কিন্তু ইরানের অনেক ক্ষেপণাস্ত্রকে ঘায়েল করতে সক্ষম হয়েছিল। সুতরাং এই যোগাযোগটা কিন্তু হচ্ছে যে আয়রন ডোমের মতো করে একটা প্রতিরক্ষা ব্যবস্থা ইউএইতে ইসরায়েল হয়তো তৈরি করার চিন্তা করবে বা গঠন করার চিন্তা করবে। তার মানে হচ্ছে যে এই যে সমীকরণ একটা চলছে গালফ দেশের ভেতরে, সেটা কিন্তু ইরান ভীতিকে কেন্দ্র করে, এবং ইরান ভীতিকে কেন্দ্র করে এখন ইসরায়েল এর ভেতরে ঢুকে পড়তে চাচ্ছে। কারণ এই সমস্ত গালফ দেশগুলো দেখছে কিন্তু যে আমেরিকা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। অন্যদিক থেকে এখন যদি আমরা ইসরায়েলের সাথে যোগ দেই এবং ইসরায়েলের যে হাইটেক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে উন্নত ইন্টেলিজেন্সের কারণে সে যে প্রতিরক্ষা ব্যবস্থাটাকে অনেক উন্নত করার সাহায্য করতে পারে এই সমস্ত দেশগুলোকে, সেটা নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা আছে। এবং এখন পর্যন্ত মানে যে দেশটা ইসরায়েলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত আছে এই নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে, সেটা হচ্ছে ইউএই। সৌদি আরব সেখানে কখনো যাবে বলে মনে হয় না, কারণ সৌদি আরবের জনসাধারণ ইসরায়েল বিরোধিতার একটা সেন্টিমেন্ট তাদের ভেতরে আছে। বাহরাইন যাবে কি যাবে না সেটাও একটা ব্যাপার, কিন্তু বাহরাইনে যে 80% শিয়া জনসাধারণ আছে তারা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বাহরাইন ওই যে আব্রাহাম অ্যাকর্ড যেটা আমেরিকা প্রতিষ্ঠিত করেছিল ইসরায়েলকে এই বলয়ে, মধ্যপ্রাচ্যের বলয়ে আনার লক্ষ্য নিয়ে, সেখানে কিন্তু বাহরাইন কিন্তু সাইন করেছিল। অন্যদিকে কুয়েতেরও একটা সম্ভাবনা আছে ইসরায়েলের সাহায্য নিয়ে তার প্রতিরক্ষাটা ডেভেলপ করা। সে ইচ্ছুক হতে পারে, কিন্তু এখনো সে কোনো মত প্রকাশ করেনি। অন্যদিক থেকে আমরা আরেকটা দিক লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে ওমান, কাতার এবং সৌদি এরা অনেক বেশি ইসরায়েল বিরোধী, আবার ইরান বিরোধীও আছে। কিন্তু ইরান বিরোধীর এর ভেতরে ইরান বিরোধী হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বেশি হচ্ছে কাতার, কিছু তার আরেকটু কম হচ্ছে সৌদি, এবং ওমান হচ্ছে সবচেয়ে কম, মানে ইরান বিরোধিতা তাদের ভেতরে তেমন বেশি নেই। সুতরাং একদিকে ইসরায়েল বিরোধিতা আছে এই তিন দেশের ভেতরে, ওমান, কাতার এবং সৌদি, আবার ইরান ভীতিও আছে। সুতরাং তারা এই তিনটা দেশ হয়তো তারা যাবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে জিসিসি দেশের একটা রাষ্ট্রপুঞ্জ ছিল, একটা আতাত না হলেও একটা যে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করেছিল, সেটা ভেঙে গেছে এবং এখন একে অপরের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এবং কে কাকে ক্ষতি করবে কতটুকু সেটা নিয়েই একটা তাদের ভেতরে একটা জটলা চলছে বা সলা পরামর্শ চলছে। সুতরাং এই মানে একটা ভঙ্গুর একটা যে ঐক্য যেটা ছিল, এর ভেতরে ইসরায়েল পেনিট্রেট করে প্রবেশ করতে পারে, প্রবেশ করে তার স্বার্থটাকে ওইখানে আরো বেশি শক্তিশালী করার চেষ্টা করবে ইসরায়েল, এবং আমেরিকাও সেখানে যুক্ত হবে, এবং আমেরিকা ইসরায়েলকেও সাহায্য করবে। সুতরাং এই একটা জটিলতার সৃষ্টি হয়েছে। এটা আশ্চর্যের ব্যাপার যে এই মুসলিম দেশগুলো এত ধনী এবং তাদের এত ধন সম্পদের কোনো অভাব নেই, তারপরেও তারা ইসরায়েল বা আমেরিকার এই দিকগুলো কেন বোঝে না? কেন তারা নিজেদের ভেতরে আলাপ আলোচনা করে তাদের নিজেদের একটা নিরাপত্তা সিস্টেম বা একটা নিরাপত্তা আর্কিটেকচার যেটাকে আমরা বলি, সেটা কেন তৈরি করতে পারে না? সুতরাং এই যে আমাদের উপমহাদেশে যেরকম ভারতের সাথে পাকিস্তান, পাকিস্তানের সাথে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান ইত্যাদিদের মিলিয়ে যে একটা জগাখিচুড়িপূর্ণ পরিবেশ, এবং এই জগাখিচুড়িপূর্ণ পরিবেশের ভেতরেই কিন্তু পরাশক্তিগুলো এসে তাদের স্বার্থটাকে
কিভাবে উদ্ধার করা যায় সেটা অনেক অনেক সুষ্ঠুভাবে করতে পারে, ঠিক সেই রকমের একটা পরিস্থিতি এখন এই সমীকরণের মধ্য দিয়ে এই গালফ দেশগুলোর মধ্যে সৃষ্টি হচ্ছে। এবং এটা যে আরো প্রসারিত হবে না সেটাও কিন্তু আমরা বলতে পারি না, কারণ মিশরের দিকে তাকিয়ে দেখেন, মিশর এখন নিশ্চুপ, সে শান্তি চায়, স্থিতিশীলতা চায়। তুরস্কও কিন্তু স্থিতিশীলতা চায়, শান্তি চায়। কিন্তু এই মিশর এবং তুরস্ক এবং জর্ডান এরাই কিন্তু একেবারে ইসরায়েলের একেবারে নিকট প্রতিবেশী দেশ। সুতরাং ইসরায়েল যদি এইরকম গালফ স্টেটকে ভেঙে, স্টেটের ঐক্যকে ভেঙে সেখানে যদি তার শক্ত অবস্থানকে শক্ত করে, তাহলে কিন্তু এর পরের ধাপে আছে এই মিশর, জর্ডান এবং তুরস্ক। সুতরাং এখনই যদি এই সমস্ত দেশগুলো যদি সচেতন না হয়, তাহলে সামনের দিনগুলোতে এখানকার জিও স্ট্র্যাটেজি, ভূকৌশলগত দিকটা কিভাবে কোন দিকে মন নিবে এটা বলা কঠিন। তো আপনি যেটা বলছিলেন যে একটা জগা খিচুড়ি অবস্থা একদিকে যেন এই দক্ষিণ এশিয়া এই উপমহাদেশে আছে, পাশাপাশি গালফ কান্ট্রিজ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসির দেশগুলোর মধ্যে এবং ইরান সহ সেখানে একটা জগা খিচুড়ি অবস্থা আছে। তো আমরা যে আরেকটা দিকে নজর দিই, যে আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে 28 ফেব্রুয়ারির আগের বিশ্ব এবং 28 ফেব্রুয়ারির পরের বিশ্ব দুটো কিছুটা মানে দুটো আর এক নেই। এই জায়গায় আমরা দেখছি যে ইউরোপের সঙ্গে দীর্ঘদিনের বন্ধু আমেরিকার সম্পর্কে একটা ফাটল দেখা দিয়েছে। ইউরোপের নেতারা কিন্তু প্রকাশ্যে মুখ খুলেছেন ইরানের বিরুদ্ধে এই যুদ্ধের বিষয়ে। তারা কেউই ইসরায়েলের পক্ষ সেইভাবে নেননি। স্পেনের প্রধানমন্ত্রী তো অত্যন্ত কঠোর। এখন এই অবস্থায় যে ইউরোপের সঙ্গে সম্পর্কটা যে বদলাচ্ছে, আপনার জার্মানি থেকে 5,000 সৈন্য প্রত্যাহার করে তার কিছু অংশ আপনার ইরানে মানে উপসাগরে এবং কিছু অংশ নিজ দেশে ফেরত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন পিট হেগসেথ। এবং বলা হচ্ছে যে শুধু 5,000 না, ভবিষ্যতে আরও সৈন্য প্রত্যাহার করা হবে বিভিন্ন ঘাঁটি থেকে। তাহলে ইউরোপ এবং আমেরিকার যে নতুন সম্পর্কের সমীকরণ, এই সম্পর্কের সমীকরণ আসলে ইরান যুদ্ধে কি ধরনের প্রভাব ফেলছে? অনেকেই কিন্তু অত্যন্ত অতি উৎসাহী হয়ে বলতে মানে ইতিমধ্যে বলতে চান যে হ্যাঁ, এই যে বিরোধ, আপাত দৃষ্টিতে যে বিরোধটা সৃষ্টি হয়েছে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের মধ্যে, এবং তার আলামত সম্পর্কে আপনি কিছু কিছু উদাহরণ দিলেন, যেমন জার্মানি থেকে 5,000 সৈন্য আমেরিকা উইথড্র করছে, আর স্পেন থেকেও সে উইথড্র করবে বলে ইতিমধ্যে ঘোষণা করেছে। ইটালি থেকেও সে উইথড্র করবে তার সৈন্য বাহিনীর বেশ কিছু অংশ। এটা একটা দিক। এখন কেন ঠিক এই মুহূর্তে কেন ডোনাল্ড ট্রাম্প এই সৈন্য প্রত্যাহার করতে চাচ্ছেন, তার প্রধান কারণ হিসেবে আমি দেখি যতটুকু না এই দেশগুলো, আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত নীতিগতভাবে এই মানে যুদ্ধকে মানে একটা যুদ্ধের উত্তেজনা সৃষ্টি না করতে চায় না, এইরকম একটা ধারণা ইউরোপে দিতে চায় কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। সন্দেহ হচ্ছে এই কারণে যে জার্মানির চ্যান্সেলর মার্চ কিন্তু অত্যন্ত তীব্র ভাষায় কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে সমালোচনা করেছে, তাকে বলেছে যে হ্যাঁ, ইরান তোমাকে নাস্তানাবুদ করেছে। অন্যদিকে স্পেন কিন্তু তার ক্যাডিজ নাম যে বিমান ঘাঁটি আছে সেখানে কিন্তু আমেরিকাকে পারমিশন দেয় নাই ওই ঘাঁটিটা ব্যবহার করার। অন্যদিকে ইটালিও বলছে যে এই ইরান যুদ্ধ শুরু করে তুমি মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অবস্থাটাকে তুমি অস্থিতিশীল করে তুলেছো, সেটা তোমার জন্য তুমি দায়ী এবং এই যুদ্ধ তোমার যুদ্ধ। সুতরাং এই সব কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রতিশোধ হিসেবে এই কাজগুলো করছে, যতটুকু না সে আসলেই সে ওইখানে আমেরিকার শক্তিটাকে কমিয়ে আনার বা ভাবনা থেকে সে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। ডোনাল্ড ট্রাম্প যদি বিদায় নেন 3 বছর পরে, তার মেয়াদ এখনো 3 বছরের কাছাকাছি আছে, তিনি যদি বিদায় নেন, তিনি বিদায় নেওয়ার পরে যে নতুন প্রেসিডেন্ট আসবেন
সেই নতুন প্রেসিডেন্টের সাথে পশ্চিমা বিশ্বের সম্পর্কটা কি ঠিক এই রকমই থাকবে? আমি মনে করি না। পশ্চিমা বিশ্ব আবার আমেরিকার দিকে ঝুঁকে পড়বে, কারণ আমেরিকার উপরে নির্ভর না করে পশ্চিমা বিশ্ব তার প্রতিরক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখতে পারে না। এই কারণে পারে না যে আপনি দেখেন জার্মানির অর্থনীতি এবং তার শিল্পায়ন, যে শিল্প প্রতিষ্ঠানগুলো ছিল সেটা একে একে বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং এবং একই ঘটনা ঘটছে ফ্রান্সে, একই ঘটনা ঘটছে ব্রিটেনে এবং ইউরোপের আরো অন্যান্য দেশে। সুতরাং একটা এই মানে সমরাস্ত্র উৎপাদন থেকে শুরু করে সেখানে অর্থ বিনিয়োগ থেকে শুরু করে তার অবকাঠামো তৈরি করা, এটা তো একদিনে হয় না। আমি অনেকেই বলছেন যে হ্যাঁ, ভোক্সওয়াগন কোম্পানির যে সমস্ত প্ল্যান্ট গুলো আছে, যে সমস্ত ফ্যাক্টরি গুলো আছে, সেগুলোতে এখন ট্যাঙ্ক তৈরি হবে, সেগুলো এখন মারণাস্ত্র এই সমস্ত তৈরি হবে। সেটা তৈরি হবে যতটুকু না এই মারণাস্ত্র তৈরির জন্য আসলে কিন্তু জার্মানির চ্যান্সেলর মার্কস এখানে টাকা বিনিয়োগ করছে, প্রচুর অর্থ বিনিয়োগ করছে এই কোম্পানিগুলোকে উদ্ধার করার জন্য, তাদেরকে বেইল আউট করার জন্য, যতটুকু না সামরিকীকরণ করার জন্য। সুতরাং এই পশ্চিমা বিশ্ব আমেরিকার উপরে নির্ভর করেই কিন্তু তাদেরকে টিকতে হবে। এটা হচ্ছে এক দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে আমেরিকা কি এই নানা ঘোষণা দেওয়ার পরেও কিন্তু সে কি ইউক্রেন থেকে সে সরে এসেছে? না, সে যেভাবে সাহায্য করে যাচ্ছিল ঠিক সেইভাবেই কিন্তু সে এখনো সাহায্য করে যাচ্ছে। সুতরাং আমেরিকার ওই রকমের কোনো একটা আকাঙ্ক্ষা নেই বা উদ্দেশ্য নেই যে ইউরোপ থেকে সে একেবারে বিচ্ছিন্ন হয়ে চলে আসবে বা ইয়ে। তার আরো কিছু আলামত দেখেন। ফিনল্যান্ড এখন তার পার্লামেন্টে একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের দেশে এখন পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে, এই রকমের একটা সিদ্ধান্ত নিয়েছে। এই পারমাণবিক অস্ত্র কোথা থেকে আসবে? অবশ্যই আমেরিকা থেকে, কারণ ফ্রান্সের এত পারমাণবিক অস্ত্র নেই, ব্রিটেনেরও নেই, জার্মানির তো নেই। তাহলে এটা আসবে কোথা থেকে? আমেরিকার থেকে। তার মানে আমেরিকা যে এই যুদ্ধাঙ্গদেহী যে মনোভাবটা, সে কিন্তু এই ফিনল্যান্ডের দিকে তাকিয়ে আমরা বলতে পারি যে সেটা পরিত্যাগ করেনি। ইংল্যান্ডও কিন্তু এখন একটা অ্যান্টি রাশিয়ান একটা আর্মি ব্রিগেড তৈরি করছে, যে রাশিয়াকে কিভাবে প্রতিহত করা। জার্মানিতেও কিন্তু এরকম রুশ বিরোধী একটা চক্রান্ত চলছে। আমরা সাধারণত যখন আলাপ করি এই আন্তর্জাতিক বিষয় নিয়ে, তখন কিন্তু আমরা আমেরিকার যে সমস্ত পলিসি পেপারগুলো, যেগুলো নানা থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করে দেয়, সেই পলিসি পেপারগুলো আমরা পড়ি না সেইভাবে, এবং সে কারণে আমাদের বক্তব্যগুলো আসলেই অনেকটা ভাষা থাকে। সেখানে সারবস্তু কতটুকু বা ওই কি বলে প্রোগ্রামের আলোকে যেটা আমেরিকা করতে চায়, তাদের নীতি নির্ধারণী যে দিকগুলো তারা নির্দিষ্ট করে, যেমন ধরেন এই ইউক্রেন যুদ্ধের ব্যাপারে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল 2009 সালে। 9 সালে সিদ্ধান্ত নিয়েছিল কেন? আপনি লক্ষ্য করে দেখেন পৃথিবীব্যাপী আমেরিকা যেটা করছে সেটা হচ্ছে প্রত্যেকটা তেল সম্পদ এলাকাগুলো, পৃথিবীর যে সমস্ত জায়গা তেল সম্পদে বিখ্যাত এবং প্রসিদ্ধ, সেই জায়গাগুলোতে কিন্তু সে আক্রমণ করছে। নাইজেরিয়াতে সে আক্রমণ করেছে, ইউক্রেনে আক্রমণ করেছে, করে রাশিয়ার যে তেল এবং গ্যাসের যে একটা সরবরাহ ব্যবস্থা ছিল পশ্চিম ইউরোপে, সেটা নস্যাৎ করে দিয়েছে। এখন এশীয় দেশগুলোকে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশীয় এবং দক্ষিণ এশীয় দেশগুলোকেও কিন্তু তারা এই মধ্যপ্রাচ্যের তেলের সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দিল, এই পারস্য উপসাগরের উপরে অবরোধ সৃষ্টি করে। আরো অন্য তারপরে ল্যাটিন আমেরিকায় সে করলো হুমকি দিয়ে ভেনেজুয়েলাকে তার নিয়ন্ত্রণে এনে। সুতরাং আপনি লক্ষ্য করে দেখেন যে 2009 সালে যে পেপারটা তৈরি হয়েছিল একটা থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে, সেই পেপারে বলা হয়েছিল যে ইউক্রেনকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করা, একটা
গুটি হিসেবে ব্যবহার করা। এবং যেহেতু যুদ্ধ যদি না থাকে বা যুদ্ধ যদি না চলে, তাহলে রাশিয়ার তেলকে কিভাবে আমি বন্ধ করব? রাশিয়ার বিরুদ্ধে হঠাৎ করে তো আমি তেল বন্ধ করতে পারবো না, বা গ্যাস সরবরাহ ইউরোপ বন্ধ করতে পারে না। সুতরাং একটা যুদ্ধকালীন একটা পরিস্থিতি তৈরি করা, এবং সেটা ইউক্রেনে যেমন করেছিল আমেরিকা পরিকল্পিতভাবে, এবং রাশিয়ার গ্যাস সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে ইউরোপকে আমেরিকার গ্যাসের উপরে নির্ভরশীল করে তুললো, ঠিক একইভাবে গালফ দেশের গ্যাস এবং তেলকে সম্পূর্ণভাবে অবরোধ করে দিয়ে সে এখন দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়া থেকে শুরু করে অন্যান্য এলাকায় সে তার নিজের গ্যাস এবং তার তেলের সরবরাহ করবে এবং তার নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ আমেরিকা যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে এই নীতিগুলো সে আমেরিকা কিন্তু 10-15 বছর আগেই নির্দিষ্ট করে, এবং এটা অক্ষরে অক্ষরে তারা পালন করে। যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক গুলো এগুলো দেয়, যে কাঠামোটা তৈরি করে দেয়। সুতরাং আমেরিকা এই প্রত্যেকটা তার প্রতিপত্তি এবং তার আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য একটা যে সুপরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে, আমরা ইউক্রেন যুদ্ধকে খণ্ডিতভাবে আমরা দেখার কোনো সুযোগ নেই কিন্তু এখানে, যদি না আমরা ওই গ্র্যান্ড যে ন্যারেটিভ আছে, যে গ্র্যান্ড পরিকল্পনা আছে, সেটা সম্পর্কে আমরা যদি কোনো ধারণা না রাখি। এবং একইভাবে এই পারস্য উপসাগরকেও কিন্তু সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দিয়ে এখন আমেরিকা তার তেল এবং গ্যাসের যে আধিপত্য সেটা সেখানে সে মানে সেটা প্রতিষ্ঠিত করবে এই দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে জাপান, সাউথ কোরিয়া থেকে শুরু করে তাইওয়ান এবং আসিয়ান দেশগুলোর উপরে, দেশগুলো যেন আমেরিকার তেল এবং গ্যাসের উপরে নির্ভরশীল হয়ে পড়ে। এইভাবে আমেরিকা একটা স্ট্রাকচার ডেভেলপ করেছে, যে স্ট্রাকচারটা তারা তৈরি করে দিয়েছে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক গুলো, এবং সেটা হচ্ছে 2009 থেকে শুরু করে 2012 সালের মধ্যে। সুতরাং এইভাবেই কিন্তু আমাদের এই আন্তর্জাতিক সম্পর্ক বা যে সমস্ত হটস্পট গুলো আছে, যে সমস্ত সংঘর্ষ বিন্দুগুলো আছে, সেই সংঘর্ষ বিন্দুগুলোকে কিন্তু আমেরিকার দৃষ্টিকোণ থেকে, ইউরোপের দৃষ্টিকোণ থেকে ঠিক এইভাবে দেখা প্রয়োজন। আমেরিকা আরো বলছে ইউরোপকে যে আমরা কিন্তু আর তোমাকে অস্ত্রশস্ত্র সরবরাহ করতে পারবো না, কারণ আমাদের নিজেদের স্টকেই কিন্তু এখন ঘাটতি দেখা দিচ্ছে। সেটাও কিন্তু একটা উদ্বেগের ব্যাপার, এবং এটাও কিন্তু ইউরোপকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করার জন্য, এবং সেখানে ইউরোপ যেন 2.5% থেকে তারা তাদের বাজেটে 5% যেন ব্যয় করে সামরিক খাতে, এই সমস্ত এই কথাগুলো বলে ডোনাল্ড ট্রাম্প আরো চাপ সৃষ্টি করছে ইউরোপের উপরে, এবং ইউরোপ যেন নতজানু হয়ে আমেরিকার কাছে যায়, যে একটা নতুন একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে আর একটা ডিফেন্স স্ট্রাকচার বা প্রতিরক্ষা বা নিরাপত্তা স্ট্রাকচার যেন গড়ে তোলে। এটাই হচ্ছে কারণ। সুতরাং আপনি লক্ষ্য করে দেখেন, ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ইরানের যুদ্ধ শুরু করে, ভেনেজুয়েলার যুদ্ধ শুরু করে, এবং তাইওয়ানকে কেন্দ্র করে আজকে চীনের বিরুদ্ধে যে যুদ্ধ, যদি সম্ভাব্য যুদ্ধ শুরু হয়, তাহলে কিন্তু এ সবগুলোকে আমি কিন্তু একটা যৌক্তিকভাবে আমি বিশ্লেষণ করতে পারি যে সবই কিন্তু তেল এবং খনিজ সম্পদ এবং গ্যাসকে কেন্দ্র করে, এবং বিশ্বের উপরে আমেরিকার নিয়ন্ত্রণটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য এই সবকিছু হচ্ছে। এবং সেখানে মূল টার্গেট হচ্ছে 3টা দেশ, এবং হয়তো ভারতও, সেটা একটা হচ্ছে রাশিয়া, দ্বিতীয় হচ্ছে চীন, তৃতীয় হচ্ছে ইরান, এবং চতুর্থ হবে ভারত। সুতরাং এইটাই হচ্ছে আজকের গ্লোবাল যে স্ট্রাকচার চলছে। এখানে পরিবর্তনটা আপনি যেটা বললেন যে পরিবর্তনটা কিভাবে হবে, এটা কি দ্রুত গতিতে হবে? আমি মনে করি দ্রুত গতিতে হবে না, কিন্তু একটা দিক নিশ্চিত যে আমেরিকার শক্তিটা কমে আসছে এবং আমেরিকা এটা উপলব্ধি করে, এবং যখন আপনি মনে করেন যে আপনার শক্তি কমে আসছে, তখন কিন্তু আপনি একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করেন তার মৃত্যু হওয়ার আগে বা নিঃশেষ হওয়ার আগে, পতন হওয়ার আগে। সেই রকমের একটা প্রক্রিয়ার প্রথম ধাপ আমরা লক্ষ্য করে দেখছি। আগামী দিনগুলোতে এটা আরো তীব্র আকার ধারণ করবে, এবং তারপরেই হয়তো আমেরিকার পতনটা আরো সুস্পষ্ট হবে, এবং তখনই আমরা লক্ষ্য করব একটা বিশাল মাপের একটা কি বলে প্যারাডাইম শিফট যেটাকে বলে,
একটা পরিবর্তন তখনই আমরা লক্ষ্য করব, এবং সেই পরিবর্তনটা তাৎক্ষণিকভাবে হবে না, দ্রুত গতিতে হবে না, ধীর গতিতে হবে। এবং এটাই কিন্তু রাশিয়া, চীন চায় যে এই ট্রানজিশনটা, এই উত্তরণটা আমেরিকার একটা পরাশক্তি থেকে আমেরিকা আরো ছোট হয়ে আসা এবং এবং অন্য দেশের সমকক্ষ হয়েই যেন সে এই বিশ্ব ব্যবস্থায় টিকে থাকে, সেই পর্যায়টা যেন, এই উত্তরণটা যেন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়, সেটাই চেষ্টা করছে চীন এবং রাশিয়া। অন্যদিক থেকে আমেরিকা চাচ্ছে এই 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 যে ট্রানজিশনটা সেটা যেন ভায়োলেন্ট ওয়েতে হয়, এবং ভায়োলেন্ট ওয়েতে হওয়ার মধ্য দিয়ে সে ভাবছে যে তার শক্তি আরো বৃদ্ধি পাবে, সে টিকে থাকতে পারবে এবং ইরান, রাশিয়া এবং চীনকে পরাস্ত করে সে পুনরায় পুনর্জন্ম লাভ করবে। এই রকমের একটা ধারণা নিয়েই আমেরিকা আছে বলে আমি মনে করি। ধন্যবাদ অধ্যাপক খান আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, চর্চা ডিকোডে এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।